মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে আছে এমন এক শহর, যে শহরকে বলা হয় মালয়েশিয়ার ইতিহাসের শহর। সমুদ্রের পার্শ্ববর্তী এই শহরে আছে দুনিয়ার আশ্চর্য এক মসজিদ, যে মসজিদের ছবিটা আমরা ছোটবেলায় কোনো না কোনো ক্যালেন্ডারের ছবিতে দেখেছি। এই শহরে পরতে পরতে মিশে আছে মালয়, চাইনিজ, পর্তুগিজ এবং ডাচদের সংস্কৃতি। শহরের বুক চিরে বয়ে গেছে এক নদী, যে নদীর চারপাশে ডাচ ও পর্তুগিজ আমলের স্থাপত্যের নিদর্শনের জন্য এই শহরকে তুলনা করা হয় ইটালির ভেনিস শহরের সাথে, যে শহর রাত হলেই হয়ে ওঠে প্রাণবন্ত ও উজ্জ্বল। তো ভিউয়ার্স, চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে পরিচয় করে দিব মালয়েশিয়ার লুকিয়ে থাকা অন্যরকম এক জগতের সাথে। ভিউয়ার্স, আরেকটি সকালে মালয়েশিয়ায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে মালয়েশিয়াতে আমাদের তৃতীয় দিন। আমরা সকাল সকাল বের হলাম, হোটেলে লবিতে আমাদের লাগেজ টুকেজ সব কিছু রেখে জাস্ট একটা জামা কাপড় আর একটা ব্যাগে নিয়ে নিচ্ছি, ছোট্ট ওই ব্যাগে, ওই যে ভাইয়ের ব্যাগে। আমরা এখন যাব হচ্ছে মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে মালাক্কা, ওল্ড সিটি মালয়েশিয়া, এবং চমৎকার একটা জায়গা মালাক্কা, আপনারা নাম শুনেছেন। তো এই মালাক্কা যাওয়ার জন্য আমরা এখন বের হইলাম। এখান থেকে আমরা একটা, যেহেতু তিনজন আছি, আমরা একটা ট্যাক্সি নিব। ভেঙে ভেঙে যাওয়া যায় কম খরচে, ট্রেনে করে, মেট্রোতে করে। এইখান থেকে মেট্রোতে করে কুয়ালালামপুর থেকে কেএল সেন্ট্রাল থেকে আবার ট্রেনে করে বান্দার তাসকিন সালাতুন, ওইখানে হচ্ছে টিবিএস বাস কাউন্টার, যেখান থেকে বাস পাওয়া যায় মালাক্কা যাওয়ার জন্য। তবে আমরা ট্রেনে যাব না, আমরা একটা ট্যাক্সি নিয়ে নেব। কারণ কী হচ্ছে, আমরা যেহেতু তিনজন আছি আর ট্যাক্সি ভাড়া গ্রামে দেখাচ্ছে মাত্র 15 রিঙ্গিত। তো এই কারণে আমরা ট্যাক্সি নিয়ে চলে যাব, অনেক কম খরচ পড়বে। কারণ ট্রেনে গেলে একে তো সময় লাগবে, দ্বিতীয়ত খরচও আছে, এই আর কি। তো এখন রওনা দিচ্ছি, এখন সকাল 9টা বাজে এখানকার সময়। আর কিভাবে গেলাম বা মালাক্কা গিয়ে কী ঘুরে দেখলাম, আপনাদের কত সময় লাগবে, কোন বাসে গেলাম, সব ইনফরমেশন আস্তে আস্তে আপনারা পেয়ে যাবেন। তো আমরা যাচ্ছি এখন, সকালে নাস্তাটা করবো, করা হয়নি, করেই দেন রওনা দিব। সকালের নাস্তায় আজকে মোল্লাভাই পরোটা, ডিম, আমরাও ডিম নিছি, ভাত নিছি, ডাল নিব, আর সাথে হচ্ছে রুই মাছের ডিমের এগুলো। খাওয়া দাওয়া করছো? লাগতেছে দেখতে। তো আমরা টিবিএস বাস স্ট্যান্ড যাওয়ার জন্য গ্র্যাবে কল করলাম, এই গাড়িটা আসলো। 16 রিঙ্গিত পড়ে গেছে অলরেডি। আমরা 1 ঘন্টা লেট করছিলাম, প্রথমে 14 দেখাচ্ছিলো, এখন ক্রাউডের টাইম 16 রিঙ্গিত পড়ে গেল। আপনারা কিন্তু এই বুকিত বিতান থেকে বাসে এবং ট্রেনে করে কিন্তু টিবিএস বাস কাউন্টার পর্যন্ত যেতে পারবেন। তো বাসে বা ট্রেনে গেলে কিন্তু আপনার ইন্ডিভিজুয়ালি এখানে হচ্ছে বাসে 6 রিঙ্গিত, আবার ট্রেনে গেলে 10 রিঙ্গিতের মতো খরচ পড়বে। টোটাল 16 রিঙ্গিত এক একজনের। যেহেতু আমরা 4 জন বা 3 জনের একটা টিম ছিলাম, তো আমাদের ক্যাব বা ট্যাক্সিতে আমাদের পড়তেছে মাত্র 16 রিঙ্গিত। সো ভিউয়ার্স, চলে এলাম টিবিএস বাস কাউন্টারে। এটা হচ্ছে নিচে আমাদের ট্যাক্সি নামিয়ে দিল, এখান থেকে উপরে যেতে হবে দোতলায়। এখানে নামার পর চমৎকার একটা বিষয় দেখলাম, গাড়ি থেকে নামছি, নামার পরে দেখি যে হাঁটুকেরে বসে আছে বাঙালি ভাই। জিজ্ঞেস করলাম কাউন্টার কই, ভাই ওই দিক থেকে উপরে যাবেন। তো মানে বুঝতে পারতেছেন, গাড়ি থেকে নামলে, গাড়িতে উঠতে গেলে বাংলাদেশি ভাই ব্রাদারদের অভাব নাই। তবে কষ্ট লাগে যখন দেখি যে রাস্তাঘাটে সব বাংলাদেশি বেশিরভাগই ভাই ব্রাদার ময়লা পরিষ্কার করতেছে, ড্রেন পরিষ্কার করতেছে, খাবার দাবার দোকানের সামনে পরিষ্কার করতেছে। ওগুলো দেখলে কষ্ট লাগে যে না, দেশের মানুষগুলো আমাদের দেশে এসে, মানে এই দেশে এসে এই কাজগুলো করতেছে। খারাপ তো লাগে, কাজ তো কোনোটাই ছোট বড় বলা যায় না, কাজ সবসময় সমান, ছোট বলতে কোনো কিছু নাই। বাট তারপরও এই জিনিসগুলো দেখলে নিজের ভাই ব্রাদার তো একই দেশের, বাংলাদেশের, যখন এইসব কাজগুলো করতে দেখি তখন খুব খারাপ লাগে। আমাদের দেশের লোকই দেখলাম এইসব সেক্টরে বেশি। এই জায়গায় ঘুরতে ঘুরতে যা বুঝলাম, দেখলাম। তো আমরা যাচ্ছি কাউন্টারের ভেতরে, কাউন্টারটা খুঁজে বের করতে হবে, টিকিট কাউন্টারটা কোথায়, ওইখানে যাচ্ছি এখন। ওই যে টিবিএস কাউন্টারের এই দিক দিয়ে লেখা কাউন্টার টিকিট। ইয়েস,
বন্ধ হয়ে দেবো মানে খুলবো না। সোভিয়ার্স, আমরা এখন টিভিএস বাস কাউন্টারের ভেতরে আছি এবং এটা হচ্ছে আমরা লেভেল 3-তে আছি। এখান থেকে আমরা খুঁজে বের করতে হবে যে বাসের টিকিট কোথায় পাবো আমরা। আমরা মালাক্কা যাওয়ার বাসের টিকিট এখন সন্ধান করব। এই হচ্ছে টিকিট কাউন্টার, ই টিকিট। আর হচ্ছে ম্যানুয়ালি যদি করতে চান ওই যে ওইখানে লাইন ধরতে হয়। কাজী ভাই ওই যে ওই লাইনে কত বড় বাস কাউন্টার, টার্মিনাল, ওরে বাবা। এইখান থেকে কিন্তু আপনারা সিঙ্গাপুর যাওয়ার বাসের টিকিট কিন্তু পাবেন, মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর যে বাসগুলো যায়। তারপর এই টিভিএস বাস কাউন্টার থেকে আপনারা থাইল্যান্ড যাওয়ার কিন্তু বাস পেয়ে যাবেন, সব এই জায়গা থেকে। এটা কিন্তু একটা এয়ারপোর্টের থেকেও কিন্তু কম না, অনেক বড়। বাংলাদেশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বড় যদি হিসাব করি, এত বড়। এই শুরু আছে শেষ নাই দেখতেছি যে। তো ওই যে ওইখান থেকে কাউন্টারগুলো, এখানে আমাদের লাইনে ধরে টিকিটগুলো নিতে হবে। যারা অনলাইনে টিকিট কাটেন তাদেরও অনলাইন টিকিটটা দেখায় বোর্ডিং পাস নিতে হয়। এখানে বলে টিকিট বাসের বোর্ডিং পাস, তো বোর্ডিং পাস নিয়ে তারপর যেতে হবে। তো আমরা অনলাইনে টিকিট কাটি নাই, ডাইরেক্ট টিভিএস বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখন আমরা যে বাসটা পাই সেটাতে করে টিকিট কেটে নেব মালাক্কা যাওয়া। তো টিভিএস বাস কাউন্টারে এসে একটা জিনিস খারাপ লাগলো, সেটা হচ্ছে এখানে আসার পর দেখি যে লাইন দুইভাবে ডিভাইডেড করছে টিকিট কাউন্টার। একটা হচ্ছে যারা এখানকার লোকাল বা ফরেন অন্য দেশের জন্য, আর আরেকটা পিছনে দেখতে পাচ্ছেন যে মানুষ আমরা লাইন দাঁড়িয়েছিলাম ওটা শুধুমাত্র বাংলাদেশিরা ওই লাইনে দাঁড়াবে। খুব যাতা ব্যবহার, যারা টিকিট দিচ্ছে তাদের ব্যবহার খারাপ করতেছে, চিল্লাচিল্লি করতেছে বাংলাদেশিদের লোকেরগুলোকে, ধমকাইতেছে। কিছু করার নাই, সবাই দাঁড়ায় রয়েছে, সবাই বোঝা যাইতেছে যে কাজের কারণে এসে কাজের পারপাস টিকিট নিতেছে, এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে। তো যেরকম ওয়ার্কার যেরকম ভাবে মানে কামলা দিতে আইসি, ঠিক ওরকমই ব্যবহার করে। যা দেখলাম এটা দিয়ে খুবই খারাপ লাগছে, মারাত্মক লেভেলে, বলে বুঝাতে পারবো না। তো ওইখান থেকে জন্য বের হয়ে গেলাম। এইসব অবস্থা দেখা কষ্ট দেখা ভালো লাগতেছে না। যদি পারি অনলাইনে টিকিট কাটুম, খালি জাস্ট এখন মোবাইল থেকে কেটে ফেলুম। ওরা বাংলাদেশি জানার পরে আমাদের এই লাইনে দাঁড়াতে দিবে না, বলতেছে যে বাংলাদেশিরা যে কাউন্টার লাইনে দাঁড়াচ্ছে ওইখান থেকে টিকিট নাও। পরবর্তীতে হেল্প ডেস্কে গিয়ে কথা বললাম আমরা এখানে, যেটা হচ্ছে যে আমরা বাংলাদেশি ঠিক আছে, ওটা হচ্ছে ওয়ার্কার, যারা কাজ পারপার আছে বা যারা কাজ করে তারা এক অঞ্চল থেকে আর যাবে। বাট আমরা তো ট্যুরিস্ট, আমার কাছে পাসপোর্ট আছে, আমরা ভ্রমণ করতে এসেছি, ট্রাভেলার। তো তখন বলার পর আমাদের বেস্ট সার্ভিস দেওয়ার জন্য বললো যে আচ্ছা ঠিক আছে আপনি ফরেন লাইনে দাঁড়ান, এই লাইনটাতে লোকাল অ্যান্ড ফরেন যেটা। তো ওইখানে ওই যে কাজী ভাইকে দাঁড়া করা দিলাম লাইনে। এখন দেখি যদি টিকিট পাই দিয়ে দেয়, আমাদের পাসপোর্ট নিয়ে দাঁড়াইতে বললো। এদিকে কাজী ভাই টিকিট পাইছেন তাহলে? আসলে মেনলি বিষয় হচ্ছে এটা মেনলি বিষয়টা হচ্ছে এই কাউন্টারটা নর্মালি আসলে বাংলাদেশি যারা এখানে আছেন, যারা হচ্ছে ওয়ার্ক পারমিটে থাকে, আসলে এটা তাদের জন্য না, এটা হচ্ছে অনলি ট্যুরিস্টদের জন্য। প্রথমে তারা এন্ট্রি দিতে চায় নাই, তখন আমি সিকিউরিটিকে বললাম যে আমি তো ট্যুরিস্ট, আমি নট ওয়ার্ক পারমিট। তো তখন বলছে যে না তুমি ওখানে যাও। আমি বলছি ঠিক আছে আমি একটু ট্রাই করি। তো আমি ফাইনালি আমি গেলাম এবং আমি দেখলাম যে হয়ে গেছে। টিকিট পাসপোর্ট লাগছে, মানে আইডি দেখাইতে হয় টিকিট নিতে গেলে অবশ্যই। তো মোল্লা ভাই, ওই যে মোল্লা ভাই চলে আসছে অলরেডি। তবে এই জিনিসটা ভাই খারাপ লাগছে, বাঙালিকে দেখলাম ওই জায়গায় যা ব্যবহার করতেছে টিকিটের লাইনে দাঁড়ায়, যারা ওয়ার্কার তাদের সাথে খুব খারাপ। ওই জায়গায় কী কয় লাইনে ভাই পরিচয় হয়েছে নি কয়েকজনের লাগে? লাস্ট জিজ্ঞেস করলো, আপনার মনে হয় শুনছি যে টিকিট পাইছেন নাকি, কেউ জিজ্ঞেস করছে? টিকিট পাইছেন পরে কি কইছেন? ভাই এরা এই ফরেনারদের জন্যই, বুঝছেন? যাই হোক পাসপোর্ট দেখা লয়ে লইছে এই আর কি। কোথায় এতক্ষণ কটা বাজে বাস? সো ফাইনালি মালাক্কা যাওয়ার টিকিটটা দিতেছি 2:25 PM আমাদের বাস 12 রিঙ্গিত করে পড়েছে আমাদের কুয়ালালামপুর থেকে বা টিভিএস বাস কাউন্টার থেকে আমরা যাব হচ্ছে মালাক্কা। গেট নাম্বার 1 থেকে যেতে হবে। এটা হচ্ছে আমাদের টিকিট বা বোর্ডিং পাস, এয়ার টিকিটের মতন এটাকে ওরা বলে টিকিট বা বোর্ডিং পাস বলে। বোর্ডিং পাস নিয়ে এখন যেতে হবে এবং এটা মেট্রোতে যখন আমরা ঢুকি স্ক্যান করে ঢুকি, যে স্ক্যানার আছে এই গেট দিয়ে ঢুকতে গেলে তখন আমাকে এটা স্ক্যান করে তারপর গেট খুলবে, তারপর যেতে হবে। তো যাই হোক ভাই টিকিটটা রাখেন কাজী ভাই। আর খুব খারাপ লাগছে আসলে এই জিনিসটা, আমি আমার
অসহ্য পরিমাণ মানে বিরক্ত লাগছে এই জিনিসটা, লাইন দ্বারা এটার করা আসলে কিভাবে। অনেক বেশি এক্সাইটেড বা আমাদের দুঃখ প্রকাশ করার কিছু নাই, কারণ আমরা আসলে বাংলাদেশি মানুষরা যেখানে যাই সেখানে এমনভাবে বিশ্রী অবস্থা করে ফেলি, আমাদের স্বভাবের কারণেই আমরা আসলে আমাদের সম্মানটা আমরা পাই না। এবং এটাই। এই মালয়েশিয়াতেও কিন্তু আমরা বাংলাদেশিরা এত বেশি নিজেদেরকে নিচু মানের করে ফেলছি, এখন যদি বাংলাদেশের কোনো বিসিএস ক্যাডার অফিসারও মালয়েশিয়াতে আসে তারাও value পাইবো না। কোনো ভ্যালু নাই। কারণ কালকে এটাই তো ভাই। দেখলাম যে কারণ ঘরটার ঝাড়ু দিতেছে, তারপর হইতেছে এটাই তো। রাস্তায় ময়লা পরিষ্কার করতেছে, ড্রেন পরিষ্কার করতেছে, মাথা নষ্ট এগুলো দেখা দেশে এইখানে এসে এগুলো করতেছি, খুব তখন খারাপ লাগে যে আমি ভাই ব্রাদার তো, যাই হোক দেশের লোক তো। আমরা এখন একটু হাঁটতেছি, কেনাকাটা করতেছি, চিপস বা রুটি নিয়ে যাব এবং পানির বোতল, কারণ যেহেতু জার্নি করবো প্রায় 2 থেকে 2.5 ঘন্টার একটা জার্নি হবে কেএল থেকে আমার মালাকা পর্যন্ত। এইটা জুসের দাম হইতেছে গিয়া 3.90 রিঙ্গিত, মানে 100 টাকা প্লাস 3 দিয়ে গুণ দিবেন এখন বর্তমানে। এটা ধরলাম যে 4 রিঙ্গিতই পড়ছে, 3 4 12 120 টাকা এটার দাম। এই কোক 3.30 রিঙ্গিত, তার মানে হইতেছে কত 3390, ওই 100 টাকার মতন পড়তেছে টোটালি। প্রাইস আছে ভাই 3 টাকা 50 পয়সা এই পানির বোতল 1 লিটার 1.5 লিটারের। তাহলে বুঝতে পারছো না, 1 লিটার বা 1.5 লিটার পানি খেতে গেলে আপনার 100 টাকার উপরে খরচ যাবে বাংলা টাকায়। তো আমাদের এই হচ্ছে টিকিট, এই টিকিটটা দিয়ে লাইনে দাঁড়াইছি। গেট নাম্বার হচ্ছে আমাদের 1 লেখা, যেতে হবে কি। এই টিকিটটা এখন আমাদের এখানে পাঞ্চ করতে হবে। গেট বন্ধ হয়েছে, টিকিট শো করলাম, এখন বের হয়ে যাচ্ছি। টিকিট স্ক্যান না করতে বলে বেরোতে পারবেন না। এখন আমরা কাউন্টার দিকে যাচ্ছি, মাত্র আর 15 মিনিট বাকি আছে আমাদের বাস ছাড়া। মনে হয় ভাই এয়ারপোর্টে আছি, এক একটা ধাপ পার করতেছি, এদিক থেকে এদিকে, এদিক থেকে ইমিগ্রেশন হয়ে যাচ্ছে। চমৎকার একটা জায়গা, আরে ভাই বাস স্ট্যান্ড না আর কিছু কি বলতাম। আর ওই যে ওই জিনিসটা দেখেন, ওই যে গেটটা বাসে যাওয়ার, ওই জায়গায় সামনে কেউ গেলে যে 2টা লোক গেট ওপেন করতেছে, স্টিকার লাগানো, সুন্দর লাগে। গেলে ওপেন হয় আবার লেগে জায়গা, চমৎকার সিস্টেমটা। এবং ওই জায়গায় উপরে বোর্ডিংয়ের লেখা আছে, বোর্ডিং টাইম কখন, কোনটা কি, এভরিথিং টাইমিং মতন মানুষদের টিকিট দেখে উঠাচ্ছে গাড়িতে। ঠিক আছে, এই যে গাড়ি আসছে মাত্র, এটা ভোর হয়ে গেলে গাড়ি ছেড়ে দিব, একদম টাইম টু টাইম গাড়ি ছাড়ে, একদম টাইম টু টাইম। আর এখানে দেখেন যে সিরিয়াল দেখে দেখে টিকিট ঢুকাচ্ছে। আপনার টিকিট চেক করবে, চেক করার পরে গেটটা খুলে যাবে, গেটটা খুলে দিলে ঢুকতে হবে। বাইরে গিয়ে দাঁড়াতে পারবেন না, কিছু করতে পারবেন না, ডাইরেক্ট গাড়িতে উঠে যান। কি সিস্টেম ভাই। এগুলো বাস আমাদের, এই বাসে করে এখন আমরা যাবো হচ্ছে মালাকাতে। বাসে এন্ট্রি করতে হবে এখন। চলেন যাই আর কি ভিতরে। সিট নাম্বার 11। চলেন, 2 ঘন্টার জন্য ব্রেক দিলাম এই আর কি। সিট নাম্বার 11। নাম্বার কইলে হাতে 9 10 11 12 11। আপনার কত? এটা বাসের সিট। আমরা যাত্রা শুরু করলাম কেএল থেকে মালাকার উদ্দেশ্যে। আর এটা হচ্ছে আমাদের বাস। বাস মোটামুটি কমফোর্টেবল আছে, পা রাখার স্পেস আছে, ঠিকঠাক আছে। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মালাক্কার দূরত্ব প্রায় 145 কিলোমিটার মতো। বাসে যেতে সময় লাগবে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সর্বোচ্চ।
তবে এত কম সময় লাগার কারণ হচ্ছে এখানকার রাস্তাঘাটে তেমন কোনো জ্যাম পাবেন না। যে রাস্তাটি দিয়ে যাবে মালাক্কায় পুরোটাই হচ্ছে একদম সুনসান এরিয়া, ভালো রাস্তাঘাট, একদম চমৎকার, নিট অ্যান্ড ক্লিন, যেতেও সময় কম লাগে। তো আমরা আশা করছি 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তার মধ্যে গুড়ি একটু পরপরই বৃষ্টি। মালয়েশিয়াতে আসার পর থেকে বৃষ্টি পাচ্ছি একটু পরপর। এই বৃষ্টি যদি এভাবেই চলতে থাকে আমাদের আগামীকালকের মধ্যে একটা বা আজকে বাস স্ট্যান্ড নামার পরই আমাদের ছাতা নিয়ে নিতে হবে। আমরা ট্যুরে কিন্তু ছাতা নিয়ে আসি নাই। মালয়েশিয়া ট্যুরে আসলে অবশ্যই একটা পকেট ছাতা নিয়ে আসার চেষ্টা করবেন। প্রায় 2 ঘন্টার মতো সময় লাগলো। আমরা চলে এসেছি এখন মালাক্কা সেন্ট্রালে। এখানে আমাদের বাসগুলো নামিয়ে দিল। সবগুলো বাসই টিবিএস থেকে ছাড়ে এবং মালাক্কা সেন্ট্রালে এখানে দেখেন এই বাস স্টপে নামিয়ে দেয় কিন্তু। তো এখন এখান থেকে ট্যাক্সি নিয়ে যাব হচ্ছে ডাচ ফোর্টে বা আশেপাশে যে দর্শনীয়গুলো স্থান আছে সেগুলো ঘুরে দেখতে যাব। তো চলুন। সো ভিউয়ার্স, আমরা বাস থেকে নেমে ডাইরেক্ট বের হই নাই, কাউন্টারের এদিকে আছি। আমরা কালকের রিটার্ন টিকিটটাকে কাটবো, কনফার্ম করে তারপর যাব হচ্ছে ডাচ ফোর্টের ওদিকে বা ডাচ স্কোয়ার বা রেড স্কোয়ার যেটাকে বলি না কেন। তো এখন ঘুরতেছি হচ্ছে কাউন্টার খুঁজতেছি যেখান থেকে রিটার্ন টিকিট কাটবো। আমরা এখন অনলাইন টিকিট কাটতেছি এইখান থেকে, ওই যে টাকা দিয়া তারপর টিকিট কাটতে হইব। দুপুর 3টা বাজে, দেখেন 3টা বাজে গেলে 5টা বাজে নেমে যাবো। 3টা প্রিন্টেড টিকিট, সুন্দর বেড়া বেড়ে গেলো 3টা টিকিট। সিস্টেমটা জটিল, ভালোই লাগলো। কাজী ভাইয়া টিকিট কাটতে সাকসেস হলেন শেষমেশ? অবশেষে টিকিটটি মেশিন থেকে আউট হলো সুন্দরভাবে। এটা বডি বাস স্ট্যান্ড থেকে, মানে বাস টার্মিনাল থেকে, মালাক্কা সেন্ট্রাল বাস টার্মিনাল থেকে বের হওয়ার পর যা দেখতেছে অবস্থা, মনে হচ্ছে কোনো এয়ারপোর্ট থেকে বের হইলাম আমরা, আর ট্যাক্সি কাউন্টার সব যা দাঁড়া রয়েছে, ডোমেস্টিক এয়ারপোর্ট মনে হইতেছে। এত জোস। আর ওদিকে শাটাল বাস, কালারফুল, জোস লাগতেছে এরিয়াটাও। আর এখানে যা দেখবেন বিভিন্ন শপে, বিভিন্ন জায়গায়, সব জায়গায় হইতেছে গিয়া বাংলাদেশি ভাই ব্রাদার মানুষজন। তবে কোনো ট্যাক্সি ড্রাইভার বা ভালো পোস্টে আছে এরকম কোনো বাংলাদেশি ভাই ব্রাদার পাইনি গিয়া। সো ভিউয়ার্স, আমাদের এখানে একটা সমস্যা হয়ে গেল। মালাক্কা সেন্ট্রাল থেকে বের হয়েছি পর আমরা গ্র্যাবে কল দিয়েছিলাম, তখন সময় ছিল বিকাল 4টার মতো বাজে। ভাবছিলাম আমরা ডাইরেক্ট চলে যাব হচ্ছে এই ফার্মাসা, ওইখান থেকে পায়ে হেঁটে জঙ্কার স্ট্রিট এবং ডাচ স্কোয়ার ঘুরে দেখব। বাট আমাদের যে ট্যাক্সি, উনি টাকা মানে গ্র্যাবে অগ্রিম টাকা কেটে নিয়েছে, আমাদের কার্ড সিলেক্ট করা ছিল, যার কারণে অগ্রিম টাকা কেটে নিছে। বাট গ্র্যাবে কোনো ফোন পিক আপ করছিল না, সবাই ব্যস্ত ছিল। প্রায় 1 ঘন্টার উপরে সময় আমাদের এটার জন্য খেয়ে দিল। কারণ কি একটা জিনিস, মানে গ্র্যাবের সিস্টেম রয়েছে, আপনার কার্ড দিয়ে অ্যাড করতে হইব, ওদের কনফার্ম করবেন, কনফার্ম করলে ট্যাক্সি সাথে সাথে টাকা কেটে লয়ে যাবো। এবার আধা ঘন্টা পর হোক, 10 মিনিট পর হোক, আপনার আর ক্যান্সেল করার সুযোগ নাই, টাকা আগে যাবে, পরে কথা। এইখানকার আমাদের 10 রিঙ্গিতের মতন লেগেছিলো। 10 রিঙ্গিত মানে বাংলাদেশি টাকায় 300 টাকা। এরপর আমাদের আবার বললো যে লাইন বিজি, আপনারা আরেকটা ট্রাই করেন। এরপর 10 রিঙ্গিত দিয়ে আবার আরেকটা গ্র্যাবে কল করছি, সেখানেও আমাদের কার্ড থেকে টাকা কেটে নিচ্ছে, কিন্তু গ্র্যাবে পিক আপ করে নাই। এটা কীভাবে রিফান্ড হবে বা কী হবে এটা এখনও জানি না, কিন্তু একটা জিনিস জানি যে আমাদের প্রায় 1.5 ঘন্টার মতন সময় এই জায়গাটাই শেষ হয়ে গেছে। তো এখন আমরা চিন্তা করলাম যে ক্যাশ দিয়ে আমাদের মোবাইলে, আরেকজন গেস্টের মোবাইলের মধ্যে আমরা গ্র্যাব ইনস্টল করলাম এবং ক্যাশ সিলেক্ট করলে ড্রাইভারে কল দিলাম, মানে গ্র্যাবে কল করলাম। এখন গ্র্যাব আসতেছে, আসলে আমরা ডাইরেক্ট, আগে প্ল্যান ছিল এই ফেমাসটা যাব, তারপর ডাচ স্কোয়ার ঘুরে দেখবো, বাট এখন ডাইরেক্ট জঙ্কার স্ট্রিটে চলে যাব। ওইখানে গিয়ে আগে হোটেল নিব রাতে, এরপর রাতের ভিউ দেখাবো আপনাদের জঙ্কার স্ট্রিটের। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে বের হয়ে আশেপাশে যে সৌন্দর্যগুলো আছে মালাক্কার, সেগুলো আপনাদের দেখাবো। আমাদের গাড়ি চলে এসেছে। হ্যাঁ, এখন আমরা
উঠে পড়বো। আমাদের গাড়ি চলে এসেছে, আমরা চলে যাবো জংকারি স্ট্রিট। এটা একটা মালাক্কা শহর, এত সুন্দর। আমরা জংকারি স্ট্রিটে আছি, আর এটা কিন্তু খুবই পুরাতন ঐতিহ্য একটা জংকারি স্ট্রিট, যেহেতু ওল্ড সিটি বলা হয় মালয়েশিয়ার মালাক্কাকে। আর আসলে এখানে আসার পর যে চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছি, মানে যাচ্ছি হোটেল খুঁজতে, কিন্তু জায়গায় জায়গায় দাঁড়া ছবি তুলতে যাচ্ছি রাস্তায়, কারণ এত সুন্দর জায়গা, এটা আসলে বলে বোঝাইতে পারবো না, চমৎকার লেগেছে। এই যে দেখেন এখানকার ঘর বাড়ি বিল্ডিংগুলো অনেক আগের, যে প্রাচীন কিছু নির্দেশনা এখানে আসলেই দেখা যায়, খুবই প্রাচীন। হ্যাঁ, নিট অ্যান্ড ক্লিন রাস্তা একদম, দেখেন খুবই চমৎকার লাগতেছে, খুবই শান্ত রাস্তাগুলো, এরকম কোনো মানুষের কোলাহল নাই, খুবই চমৎকার একটা জায়গা। জংকারি স্ট্রিটে আসার পর মালাক্কাতে আমরা তো হোটেল রুম বুকিং করে আসিনি, জাস্ট এখানে এসে ঘুরে বুকিং করব, দেখে বুঝে শুনে জায়গা মতন, এই জন্য আসছি। তো নামার পর প্রচুর খিদা লেগে গেল, এখন প্রায় সন্ধ্যা 6টা বেজে গেছে। তো খাওয়া দাওয়া করতে একটা আসলাম রেস্টুরেন্টে, এখানে একদম দেখলাম যে কম বাজেটের মধ্যে পাওয়া যাবে খাবার দাবার। এখানে 7 রিঙ্গিতে আমরা খাবার অর্ডার করলাম, ডিম আমলেট মানে ফ্রাইড রাইস, ডিম দিয়ে, দেখতে পাচ্ছেন খুব ভালো লাগতেছে খাবারটা দেখে। কি স্বাদ আছে? চলে, হ্যাঁ সুপার সুপার খাবার, এখন খাবো এটা। মালাক্কাতে এসে আমরা এই গেস্ট হাউসে আসলাম, রুম ভাড়া নিলাম। গেস্ট হাউসটা সুন্দর, এই যে এটা ভালোই, আজকে রাতে হয়ে যাবো থাকার মতন প্লেস, সুন্দর। 3 জন এদি বইটা থাকবো, ওয়াশরুম এটাই, ঠিক আছে চলে। সো ভিউয়ার্স, মালাক্কাতে এসে আমরা এই গেস্ট হাউসে আজকে আমাদের রুম নিয়েছি। গেস্ট হাউসটা মোটামুটি চলে, অনেক কম প্রাইসের মধ্যে, ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, দেখেন প্রাইসটা কত নিয়েছে। এখন বেরোবো, রাতের যে মালাক্কা লেকটা আছে, নদীটা, ওইটা ঘুরে দেখব। এই যে এখান থেকে বের হইলাম, খুব বড় একটা ফাঁকা জায়গা আমাদের এখানে, পার্কিং লট। ও লেখাটা নাকি মালাক্কা লেখা, জায়গা মতো নিয়ে আসছে, আমরা জায়গা মতো নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, ছবি তুলি, আমি যে একটা ফুটেজটা লয়ে যেতে চাই। রাতে মালাক্কাতে হাঁটাহাঁটি করতেছি, খুবই চমৎকার একটা জায়গা ভাই, কি বলবো, অসাধারণ। মালাক্কাতে তো আসা দরকারই। এখন এখানে আসার পর ভাবতেছি যে কেন আমরা 1 রাত থাকার প্ল্যান করলাম, মিনিমাম 2-3 রাত এখানে থাকার প্ল্যান করা দরকার ছিল। এই দেখেন কি চমৎকার লাইটিং, অসাধারণ একটা জায়গা মনে হয়। ভাই অনেকে আসে মালয়েশিয়া ঘুরতে, কুয়ালালামপুর ঘুরে চলে যায়, কিন্তু এর পাশেই মাত্র 2 ঘন্টা সময় লাগে এরকম একটা জায়গা, ইতিহাস ঐতিহ্যের জায়গা মালাক্কা। তো এই জায়গাটা কেউ আসে না, এটা যে আসলে অন্যরকম একটা জগৎ, একটা দেশে ঘুরতে এসেছি,
এরকম একটা জগতে না আসলে আসলে কেমনে। দেখেন রাতের বেলা কি সুন্দর পরিবেশ, এবং এই পরিবেশটা আপনি যখনই আসেন সবসময় পাবেন। এত সুন্দর চমৎকার একটা জায়গা, মানুষ কেন যে মিস করে আমি আসলে বুঝতে পারলাম না। আমরা আগে থেকে প্ল্যান করে আসছিলাম যে মালাকাতে এবার যাবই, আগে থেকে রিসার্চ করে আসছিলাম। আসার পরে জায়গাটা এত বেশি ভালো লাগছে, এখন বারবার মনে হইতেছে কেন আমরা দু রাতের প্ল্যান করলাম না এই জায়গায় থাকার। এক রাতে আসলে দেখা পুষতেছে না, মন ভরতেছে না। তবে যাই হোক, আজকে রাতটা আমরা এইভাবে ঘুরে দেখতেছি আশেপাশে। কালকের ভিডিওতে আপনাদের এইখানের যে আশেপাশের স্পটগুলো আছে সেগুলো ঘুরে দেখাবো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।